দুই কোচের পারফরমেন্স, চলুন দুই কোচের পারফরমেন্স নিয়ে শুরু করি। টমাস টুখেল, মানে 55 মিনিটস, ফার্স্ট গোল গর্ডন, তারপরে হঠাৎ করে তার কি হলো, মানে তিনি কি ভাবলেন যেই আর্জেন্টিনা দল 12 মিনিট 13 সেকেন্ডের 15 সেকেন্ডের ভিতরে 3 গোল করতে পারে, তাও 2 গোলে পিছিয়ে থেকে, তিনি কিভাবে ভেবে নিলেন যে লাস্ট 35 মিনিটস, রাইট, 35 মিনিটে তিনি আর্জেন্টিনাকে লো ব্লক করে বাস পার্ক করে 5 জন ডিফেন্ডার দিয়ে ঠেকিয়ে রাখবেন? ম্যাডনেস, আপনার কি মনে হয়? আমি তার প্রেস কনফারেন্সের পুরোটা শুনছিলাম। টুখেলকে এই প্রশ্নটা করেছেন এবং ম্যাক্সিমাম সময় এই প্রশ্নের উত্তর তাকে দিতে হয়েছে, এবং তিনি যে উত্তরটা দিয়েছেন আমার কাছে খুব একটা ইললজিক্যাল কোনো কিছু মনে হয়নি। কারণটা হলো যে দেখুন, আপনি আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে যখন 1-0 গোলে এগিয়ে থাকবেন, তখন আপনার সামনে আর একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো যে আমি এই 1 গোল নিয়ে অন্তত জিতে যাই। দ্বিতীয় গোল করার আর সুযোগ হবে কিনা সেটা হয়তো পরের বিষয়, কিন্তু তারপরে এটা একটু ডিফেন্সিভ মেজাজে তিনি চলে গিয়েছিলেন, এবং তিনি যে সফল হচ্ছিলেন না তাও কিন্তু না। আপনি দেখবেন যে 55 মিনিটে গোল করেছিলেন এবং তারপরে 85 মিনিট পর্যন্ত তারা কিন্তু সেই লিডটা ধরে রাখতে পেরেছে। দ্যাট মিনস আপনি 30 মিনিট পর্যন্ত লিডটা ধরে রেখেছেন, লিড ধরে রাখতে পেরেছে। বাট আপনি ওই যে বলছিলেন পাঞ্চিং ব্যাগ, ইংল্যান্ড টিম, পুরো টিমটা আসলে পাঞ্চিং ব্যাগে পরিণত হয়েছিল। আর্জেন্টিনা ওয়াজ কমপ্লিটলি তাদেরকে ডেভাস্টেট করে ফেলতেছিল, যে মানে যে কোনো মুহূর্তে ধরেন কতগুলো চান্স ক্রিয়েট হয়েছে। আমি সেটাই বললাম যে তিনি, আপনি ডিফেন্স করবেন, কিন্তু লো ব্যাক ডিফেন্স এবং হাইল্যান্ড ডিফেন্সের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি যখনই লো ব্যাক ডিফেন্স করবেন, তার মানেটা হলো যে সেখানে আপনি কিন্তু ডাবল লেয়ারে আপনাকে ডিফেন্সটুকু করতে হবে, এবং আপনাকে সেখানে 8 থেকে 9 জন খেলোয়াড়কে রাখতে হবে। 11 জনকে রেখেছে, 11 জনকে তিনি রেখেছেন, একসময় আমরা দেখেছি। তারপরে কিন্তু আপনি গোল বাঁচাতে পারেননি। এর কারণটা হলো যে যখনই আপনি লো ব্যাক ডিফেন্সে যাবেন, সেখানে কিন্তু প্রতিপক্ষের যত, আপনি এখানে 11 জনকে রাখছেন, প্রতিপক্ষের কিন্তু 11-10 জন চলে আসছেন, কারণ তাদেরকে তখন তাদের পোস্ট সামাল দেওয়ার কোনো চিন্তা নেই। কারণ এই ট্রানজিকশন থেকে, এত দূরের ট্রানজিকশন থেকে আপনি তাদের পোস্টে যাওয়ার অনেক দূরের পথ এবং অনেক মানে দেরি হবে। তো সবকিছু মিলে লো ব্লক যখন আপনি করবেন, তার মানেটা হলো যে আপনার কাজ একটাই, গোল ঠেকানো, আর ওই পক্ষের কাজ তখন একটাই, গোল শোধ করা বা গোল দেওয়াটা। তো এই পজিশনে ম্যাচটা চলে গিয়েছিল। তিনি ডিফেন্স করতেই পারেন, কিন্তু ডিফেন্সটা হলো যে, আমি ওটার সাথে একমত না যে আপনি লো ব্লক ডিফেন্স এখানে করবেন। আপনি হাইল্যান্ড ডিফেন্স করতে পারতেন, এবং হাইল্যান্ড ডিফেন্স করলে কি লাভটুকু, আপনি দুটো লাভ। নাম্বার 1 লাভ, যে আপনি গোলকিপারকে যে শুট যেটা যাবে দূরের থেকে, যে গোলকিপার কাছে শুট যাবে, সেই শুটে গোলকিপার হয়তো একটু প্রস্তুত নিতে পারেন, সময় পাবেন, গোলকিপার সেটা দেখার সময়টুকু পাবেন, 1। নাম্বার 2 হলো যে হাইলাইন ডিফেন্স আপনি যখনই করবেন, তখন আপনি কি কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটা সুযোগটা রয়েছে। 1-0 গোলে এগিয়ে থাকলে 2-0 করার একটা সুযোগ থাকবে আপনার কাছে, ম্যাচ কিল করার সুযোগ চলে আসে, ম্যাচ কিল করার একটা সুযোগ থাকবে সেখানে। কিন্তু সেটা আপনি যদি করে দেন, তখন দেখবেন যে প্রতিপক্ষ আরো মিসমার হয়ে যাবে। কিন্তু সেটা না করে তিনি পুরোপুরি একেবারে লো ব্লক ডিফেন্সে যে চলে গিয়েছিলেন, সেখানে 30 মিনিট পর্যন্ত সফল হয়েছেন। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি সেটা হলো যে এই আর্জেন্টিনার বিরুদ্ধে লো ব্লক ডিফেন্স যে দলই করুক, আর্জেন্টিনা যদি 2 মিনিট সময় পায়, আপনি সেই 2 মিনিটে তারা কিন্তু সেই গোল শোধ করে লাস্ট মিনিটে আরেকটা গোল করে 2-1 কিন্তু ম্যাচ জয় করতে, এক্স্যাক্টলি যেটা তারা করেছে। রাকিব ভাই, আপনার কাছে আসতে চাই, টুকেলের কথা হচ্ছিল, টুকেল ভুল করেছেন, তার দল সেটার জন্য খেসারত দিয়েছে। অ্যান্ড লিওনেল স্কালোনি, তার মানে আস্তিনে কি আছে, তার জাদু আসলে শেষই হচ্ছে না। 2022 ওয়ার্ল্ড কাপে আমরা তাকে ট্রফি জিততে দেখেছি, একদম রাদার ইয়াং একটা টিমকে নিয়ে তিনি ট্রফি জিতেছেন, বড় বড় বাঘা টিমের বিপক্ষে। এবারের ওয়ার্ল্ড কাপে ছোট দল যারা ভালো খেলেছে এবং আর্জেন্টিনাকে রিয়েলি থ্রেট হিসেবে আসলে ট্রিট করেছে, তাদের সাথে পিছিয়ে থেকে ম্যাচ বের করে জিততে তারপর তিনি সাফারিংস যে ম্যাচগুলো, সেগুলো পার করে সেমিফাইনালে এসেছেন, এবং সেমিফাইনালে এসেও ফার্স্টে গোল কনসিড করেছেন তার দল। তারপর তিনি সেখান থেকে আবারও কামব্যাক করেছেন, কামব্যাক করে দলকে কমফোর্টেবল উইন, এবং সেই কমফোর্টেবল উইন থেকে ফাইনালে নিয়ে গেছেন। স্কালোনির চেঞ্জেস, স্কালোনির ট্যাকটিক্স আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, স্কালোনি একটু আমরা যে ধরনের কোচিং এখন দেখে থাকি, সেখানে তার চারিত্রিকভাবে একটু আলাদা। আপনি তাকে দেখবেন খুব কুল অ্যান্ড কাম, এবং তার ইমোশনটা আপনি ধরতে পারবেন না। অন্য অনেকেই দেখবেন যে, আমরা টুখেলকেও কালকে দেখেছি, যখন বিরক্ত হন, ছুটাছুটি করেন যে রেফারির হয়তো কোনো সিদ্ধান্ত নিয়ে, অথবা নিজের প্লেয়ারের উপর বিরক্ত, অথবা বাড়তি কোনো মেসেজ দেওয়া। আপনি কি খুব বেশি কোনো জায়গা পেয়েছেন যে ইন বিটুইন ম্যাচ যে মানে নিজের দলকে অনেক বেশি মেসেজ দিচ্ছেন? এরকম কিন্তু স্ক্যালোনিকে আপনি পাবেন না খুব একটা, যেটা অন্য কোচদের পাবেন। এখন এর একটা বড় কারণ হচ্ছে তিনি দলটাকে
অনেক বেশি ওন করেছেন অনেক দিন ধরে এবং দলটা তার গড়া। এবং একটা সময় প্রথম যখন তাকে আর্জেন্টিনা দায়িত্ব দেওয়ার একটা পরিকল্পনা চলছিল তখন কিন্তু এই দেয়া নিয়ে একটু সমস্যা ছিল। ইভেন শোনা যায়, যেটা একদম প্রমাণ তো আর নেই, যে মেসির ক্লিয়ারেন্স ছাড়া তো আসলে আর্জেন্টিনা কোচ দিবেন এই মানের একজন প্লেয়ার থাকলে তিনিও ঠিক খুব যে একমত ছিলেন বা কনভিন্স ছিলেন তা না। কারণ আপনি যদি মানে সমসাময়িক কাছাকাছি বয়সের, কিন্তু মানে মেসি 39 কাছাকাছি বয়স বলছি আমি এই জন্য যে একদম 39 তো আর না, তার চেয়ে বেশি, কিন্তু এরকম একজন আসলে দায়িত্বটা নিতে পারবেন কিনা বা এরকম একটা হাই প্রোফাইল দলকে ডিল করতে পারবেন কিনা এগুলো নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু তারপরে সামহাও মেসি কনভিন্সড হন এবং তার ফেডারেশন তাকে কনভিন্স করায়। এবং ওনার যে সুবিধাটা ছিল যে উনি এইজ লেভেল থেকে, এখন আমরা কিন্তু ফুয়েন্তের বেলাও একই কথা, স্পেনের মানে আপনি যখন এইজ লেভেল মানে ওই দেশটার এইজ লেভেল কোচিং করায় আসবেন তখন কিন্তু আপনি পুরো স্ট্রাকচারটার সঙ্গে পরিচিত হবেন। যেটা আমরা দেখি কি ইউরোপের দল বা অন্য বিভিন্ন দল, আপনি স্টার কোচ নিয়ে আসলেন, নিয়ে আসে বসিয়ে দিলেন। আপনি যদি ব্রাজিল ব্যর্থতার কথাই বলেন, যে ব্রাজিল ব্যর্থতার একটা বড় কারণ কি, আপনি 12 ম্যাচ খেলেছে হচ্ছে ইসেরো কার্লোর অধীনে, এটা আসলে ইম্পসিবল। আপনি চাইলে একটা রেডিমেড, ইটস নট ম্যাগি নুডলস, তাই না, যে আপনি 2 মিনিটে চুলায় দিলেন হয়ে চলে আসলো। এটা কালচারের সাথে পরিচিত হওয়া। এখন ব্রাজিল যেটা বলছে সেটা সবচেয়ে রাইট, যে তাকে ডেফিনেটলি 2030 পর্যন্ত রাখতে হবে ব্রাজিলকে যদি তারা কিছু চায়। আর যদি আগে যেটা ছিল যে যেটা এদের বেলায় প্রযোজ্য, আমি স্ক্যালোনি বেলায় বলছি, যে আপনি যদি এইজ লেভেল থেকে আসেন ওই দেশের পুরো স্ট্রাকচারটার সঙ্গে আপনি পরিচিত, এবং তাতে করে দেখবেন আমার সবসময় মনে হয় এই যে আর্জেন্টিনা এত ছুটাছুটি করে, প্রত্যেকটা প্লেয়ার জানে যে কোন প্লেয়ার কোথায় কোথায় থাকতে পারে। যেটা অনেক ক্ষেত্রে আমরা অনেক দলের দেখি মিস পাস, যে তারা ক্যালকুলেট করে কিন্তু ক্যালকুলেট মেলে না, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এই পাসগুলো দেখবেন খুব অ্যাকুরেটলি মিলে যায়। এবং এই যে এত মানে শারীরিক ফুটবল বা এত ডিপ ডিফেন্ডিং করেছে ইংল্যান্ড, তারপরেও দেখবেন পাসগুলো কিন্তু মিস হয়নি, পাসগুলো কিন্তু এর মধ্যেই রোটেট করেছে। ফিনিশিং কখনো হয়েছে পোস্টে লাগলে, না লাগলে তো গোল আগেই হয়ে যেত, দুটো বল পোস্টে লেগেছে। ফলে স্ক্যালোনির এই জায়গায় এবং প্লেয়ার পুলটা এত স্ট্রং যে তার বদলি নিয়ে খুব একটা টেনশনে ভুগতে হয় না। মাঠে সর্বোচ্চ কি হয়, আপনি আলভারেজ না লাউতারো মার্টিনেজ, এই একটা জায়গায় তাকে ঘুরতে হয়েছে, হয়তো শুরু করেছেন লাউতারোকে দিয়ে, আলভারেজকে খেলিয়েছেন, এখন আবার লাউতারো পরে, এরকম মিডফিল্ডে একজন দুইজন বসে থাকেন, তারা নামেন এবং উনি কিন্তু একটু রেস্ট দিয়ে দিয়েও খেলাতে পারেন। এটা একটা তার বড় অ্যাডভান্টেজ, যেটা অন্য অনেকের ক্ষেত্রে নেই। মধুর সমস্যা যাকে বলে কোচদের জন্য, ম্যানেজারদের জন্য 11 কি হবে এবং কার জায়গায় কাকে খেলাবো। জুলিয়ানো সিমিওনিওকে নামিয়েছেন কালকে স্টার্টিং 11।